আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের যে ইউনিট 2, 3, 4, 5, 6 এই যে কটা ইউনিট আছে, এই কটা ইউনিট তোমাদের শর্টকাটে বুঝিয়ে দেবো। এখান থেকে তোমাদের কোন কোন গুরুত্ব দিয়ে পড়বে সেইগুলো তোমাদের বুঝিয়ে দেবো। বলতে গেলে এই যে তোমাদের 6টা ইউনিট 1 বাদে ইউনিট 1-এর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, আর বাদবাকি যে 5টা ইউনিট সেখানে তোমাদের সমস্ত কিছু ডিসকাস করে দেবো। এই একটা ভিডিওর থেকে তোমরা সব কিছুর ধারণা পেয়ে যাবে এই ভিডিওটা ভালো করে পেলে। তো ভিডিওটা ভালো করে দেখো, ওয়াচ করো, তাহলে তোমরা ধারণাটা পেয়ে যাবে যে এর মধ্যে কী আছে আর না আছে। তাহলে চলো শুরু করি। ইউনিট 2 প্রধান আঞ্চলিক ও উপ আঞ্চলিক সংগঠন, যেটা ইউনিট 2-তে আছে। এই ইউনিটটা মূলত দেশগুলির মধ্যে পারস্পরিক বন্ধুত্বের জোট নিয়ে অনেকটা। চলো তাহলে প্রথম পয়েন্ট যেটা আছে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ। এটি কেবল একটি সংগঠন নয়, এটি একটি সুপার ন্যাশনাল বডি। এদের নিজস্ব সংসদ, আদালত এবং ইউরো নামক একটি মুদ্রা আছে। এটি ইউরোপের দেশগুলির মধ্যে যুদ্ধ থামিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে। সার্ক 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠা হয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ 8টি দেশের সদস্য। এর মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ার দরিদ্র দূরীকরণ এবং বাণিজ্য এড়ানো। সাপটা চুক্তি এর বড় পদক্ষেপ। এশিয়ান ওয়ে বা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য এটি বিখ্যাত। দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে গঠিত এই জোট বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ব্লক। বিমস্টেক, এটি দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী। বঙ্গোপসাগর তীব্র দেশগুলির মধ্যে এর সদস্য। সার্ক স্থবির হয়ে পড়ায় বর্তমানে ভারতের কাছে বিমস্টেকের গুরুত্ব অনেক বেড়ে গেছে। আর ইউনিট 3 তোমাদের যেটা আছে বিশ্বায়নের অর্থাৎ গ্লোবালাইজেশন। বিশ্ব উষ্ণায়ন মানে পুরো পৃথিবীটাকে একটা বিশ্বগ্রাম অর্থাৎ গ্লোবাল ভিলেজ হিসেবে দেখা। এর কয়েকটা পয়েন্ট হলো অর্থনৈতিক প্রভাব। বহুজাতিক কোম্পানি যেমন এমএনসি, যেমন স্যামসাং, অ্যাপেল, তারপরে অ্যামাজন, তারপরে তোমাদের আরও আছে ফ্লিপকার্ট, এইগুলো তোমাদের আমাদের বিস্তার। বহুজাতিক কোম্পানি এবং পুঁজি ও পণ্যের অবাধ চলাচল। রাজনৈতিক প্রভাব, রাষ্ট্র আগের মতো সব সিদ্ধান্ত একা নিতে পারে না, তাকে আন্তর্জাতিক সংস্থা যেমন ডাব্লিউটিওর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর আছে আইএমএফ বা বাজারের নিয়ম চলতে হয়, এদের নিজের মতো চলতে পারবে না, নিয়ম আন্তর্জাতিক নিয়ম অনুসারে তাদের চলতে হবে, রাষ্ট্রের নিয়ম অনুসারে চলতে হবে। সাংস্কৃতিক প্রভাব, একে ম্যাকডোনাল্ডাইজেশন বলা হয়। সারা বিশ্বে একই ধরনের খাবার, পোশাক এবং ইংরেজিতে ভাষার প্রাধান্য রয়েছে। ভারত ও বিশ্বায়ন। 1991 সালে মনমোহন সিং, যিনি কিনা একসময় অর্থমন্ত্রী ছিলেন, বলতে গেলে কংগ্রেসের সময় অর্থমন্ত্রী ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এক সময় ভারতের। এর হাত ধরে ভারতের বিশ্বায়ন শুরু হয়। এতে ভারতের আইটি সেক্টর এবং মধ্যবিত্তের আয় বাড়ল। কৃষিক্ষেত্রে চ্যালেঞ্জ বেড়েছে। মানে এই যে মনমোহন সিংয়ের আমলে অনেক কিছু হয়েছিল, আইটি সেক্টর, তারপরে আইআইটি, বিভিন্ন এইসব গুলো তখন তিনি করেছিলেন ক্ষমতায় এসে। তারপরে ইউনিট 4-এ তোমার যেটা ভারত সরকারের অঙ্গসমূহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে শাসন পরিচালনার 3টি স্তম্ভ নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন কার্যবাহিনী অর্থাৎ এক্সিকিউটিভ, রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক, তার হাতে ক্ষমা বা প্রদর্শনের ক্ষমতা এবং জরুরি অবস্থা জারি করার ক্ষমতা আছে। বলো তো একটা তোমাদের এই তোমাদের এই যে ক্লাস করাচ্ছি, এই ক্লাস থেকে তোমাদের একটা কোশ্চেন আমি দিলাম, তোমরা দেখি তো উত্তরটা কমেন্টে জানাবে। বলো তো এমন কে আছে, মানে ভারতের মধ্যে এমন কোন লোক আছে যার ভোট দেওয়া লাগে না? বলো, কমেন্ট করে বলবে কার ভোট দেওয়া লাগে না। দেশের প্রথম নাগরিক, তার হাতে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা এবং জরুরি অবস্থা জারি করার ক্ষমতা থাকে। এমনকি রাষ্ট্রপতির হাতেও মৃত্যুদণ্ড কিন্তু স্থগিত করার ক্ষমতাও আছে। প্রধানমন্ত্রী, তিনি হলেন প্রাইম ইন্টার প্যারেস অর্থাৎ সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে প্রধান, মন্ত্রিসভার নেতা এবং রাষ্ট্রপতির
প্রধান পরামর্শদাতা। আইনসভা, লোকসভা, রাজ্যসভা। লোকসভা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত 545 জন সদস্য, আর রাজ্যসভা হলো রাজ্যের প্রতিনিধি সভা 250 জন সদস্য। স্পিকার, যেরকম লোকসভার স্পিকার অভিভাবক, তিনি কক্ষের আইন শৃঙ্খলা বজায় রাখেন, কোনো বিল, অর্থ বিল না তা নির্ধারণ করেন। যেমন আমাদের বর্তমানে লোকসভার স্পিকার ওম বিড়লা, তিনি কক্ষের শৃঙ্খলা বজায় রাখেন এবং কোনো কোনো বিল কি না তা নির্ধারণ করেন। বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আপিল আদালত, এটি সংবিধানের ব্যাখ্যা দেয়। আইপি অর্থাৎ জনস্বার্থ মামলা, সমাজের গরিব বা পিছিয়ে পড়া মানুষদের হয়ে যে কেউ আদালতে মামলা করতে পারে, এটি ভারতের বিচার ব্যবস্থাকে সাধারণত মানুষের কাছে নিয়ে গেছে। ইউনিট 5 যেটা আছে, ইউনিট 5-এ ভারতের সমকালীন নাগরিক সমাজ আন্দোলন, নাগরিকরা কীভাবে সরকারের সজাগ রাখে এবং তা দেখা যায়। ভূদান আন্দোলন, এটি ভারতের রক্তপাতহীন ভূমি সংস্কার আন্দোলন, বিনোবাভাবে পদযাত্রা করে জোরদারদের কাছ থেকে জমি চেয়ে নিজেদের ভূমিহীন বিলিয়ে দিতেন। সিএচএস অর্থাৎ কোঅপারেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ভারতের কোম্পানি আইন 2013 সালে অনুযায়ী বড় কোম্পানিগুলিকে তাদের 3 বছরের গড় নিট লাভের অন্তত 2% শিক্ষা, পরিবেশ, সমাজ কল্যাণে ব্যয় করতে হয়। যে তুমি ইনকাম করবে ভারতের কোম্পানি থেকে, তুমি ইনকাম করবে মানে তুমি ধরো একটা তোমার বড় কোম্পানি আছে, তুমি যে একা ইনকাম করবে তা না, তো সরকারে তোমার যে ইনকামের থেকে গড়ে 3 বছরের যে নিট ইনকাম হবে তার থেকে 2% কিন্তু তোমাকে সরকারকে দিতে হবে। এমনও জায়গা আছে যে তুমি মানে এমনও মনে আছে খুব সম্ভবত যে তুমি ট্যাক্স দেবে না। ধরো তুমি যে মনে করলে যে আমি ট্যাক্স দেবো না, আমি কোটি কোটি টাকা কামাবো কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স দেবো না, সে তুমি দিতেই পারো, কিন্তু হাফ টাকা তোমার কিন্তু কোনো না কোনো খাতে তোমাকে বিলিয়ে দিতে হবে। হতে পারে তোমার সেটা হলো ইলেকশনের জন্য, তুমি যদি মনে করলে আমি এই দলকে কিছু টাকা হলে বিলিয়ে দেবো টাকা, সে তুমি দিতে পারবে, কিন্তু অন্যান্য তুমি কাজেও, সরকারি কোনো কাজে তোমাকে খরচা করে তোমার দেখাতে হবে যে এতগুলি টাকা আমি খরচা করেছি কিন্তু আমি কোনো ট্যাক্স দিতে পারবো না। সেই পরিমাণ, যত পরিমাণ ট্যাক্সটা চাওয়া হবে তার থেকে একটু বেশি পরিমাণ তোমাকে ট্যাক্স দিতে হতে পারে যথাসম্ভব, কিংবা তার কমও হতে পারে, এটা বলতে পারবো না, কিন্তু এই কথাটা সত্যি আমি যেটা তোমাদের বললাম। তারপরে আরটিআই, তথ্য অধিকার আইন, তারপরে তুমি যে এই টাকাটা দিলে তার একটা প্রমাণ তোমাকে কিন্তু দেখাতে হবে, সরকারকে দিতে হবে। আরটিআই, তথ্য অধিকার আইন 2005, এটি নাগরিকদের হাতে থাকা একটি শক্তিশালী অস্ত্র। যে কোনো সরকারি কাজের ফাইল বা খরচ বা দুর্নীতির খবর জানতে হলে তাকে সরকারের উত্তর দিতে বাধ্য। আরটিআই। তারপরে ইউনিট 6 সংবিধান সংশোধন আইন, প্রশাসন, গণতন্ত্রকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে পৌঁছে দেওয়ার আইনি প্রক্রিয়া। সংবিধান সংশোধন অ্যাক্ট 368 নম্বর ধারা, ভারতীয় সংবিধান না খুবই কঠিন বা খুবই নমনীয়, কিন্তু কিছু বিষয় আছে সংখ্যাগরিষ্ঠতায়, আবার কিছু বিষয় আছে বিশেষ সংখ্যাগরিষ্ঠ সংশোধন করা হয়। ধরো এমন কিছু আছে যে লোকসভায় সেটাকে তোমাদের পেশ করা হবে, যদি সেই বেশিরভাগ লোক যদি সেটাকে যদি যিনি ক্ষমতায় আছে লোকসভায় তিনি যদি বেশি ভোট দেন, সেই দিকে যদি বেশি ভোট, তিনি মত যদি বলেন এই মত এত পার্সেন্ট ভোট পড়লো মতের ক্ষেত্রে, আর বিমতের ক্ষেত্রে এত পার্সেন্ট ভোট পড়লো, ভোট যেই দিকে এগোবে সেই দিকেই তোমাদের কিন্তু ধরা হবে যে এইটাই গ্রহণযোগ্য। দেখা গেলো মতে বেশি ভোট পড়লো, তাহলে সেই মতের দিকই ধরে নেওয়া হবে, আর যদি লোকের বিপক্ষে যাতে মত না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা আর পাস হবে না। এরকম হলো ব্যাপার, মানে সংখ্যাগরিষ্ঠতা তোমাকে পেতে হবে। তুমি যদি তোমার মানে কোনো বিল তুমি যদি লোকসভায় নিয়ে যাও পাস করানো যায়, সংশোধন তোমাকে হলো করাতেই হবে, মানে সংখ্যাগরিষ্ঠতা টানতে হবে। দুই পক্ষের মধ্যে দুই পক্ষের যেরকম পক্ষে বিপক্ষে মানে থাকতে হবে, মানে পক্ষে যদি হয় পক্ষে বেশি লোক থাকতে হবে, না বিপক্ষে বেশি লোক থাকতে হবে, তার সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে, তবেই তোমার ওটা তোমাদের সংশোধন ওটা হবে, বা সংখ্যাগরিষ্ঠতা হলে তবে তোমার কোনো কিছু আইন তুমি তৈরি করতে পারবে। তারপর 73তম সংশোধনীতে গ্রামে ত্রিস্তর ব্যবস্থা, অর্থাৎ যে গ্রামে যে পঞ্চায়েত ভোট হয় আমরা জানি পঞ্চায়েত ইলেকশন, সেটা কিন্তু 3টে স্তরে ভাগ হয়। 1 হলো গ্রাম পঞ্চায়েত, 2 পঞ্চায়েত সমিতি, 3 হলো জেলা পরিষদ। মহিলাদের জন্য 33%, বর্তমানে অনেক রাজ্যে 50%ও আছে, আসন সংখ্যা সংরক্ষিত। 74 নম্বর সংশোধনী পুরসভা, শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি বা
কর্পোরেশন মেয়র হলে কর্পোরেশনের প্রধান, এইগুলো মানে যেটা পুরসভা ভোট হয়। যেমন আমাদের যেরকম গ্রামে যেরকম ওয়ার্ড মেম্বার হয়, তেমনি শহরের দিকে পুরসভা ভোট, অর্থাৎ তোমাদের হলো কাউন্সিলর। কাউন্সিলর ওইভাবে তোমাদের যে ওয়ার্ড, মানে আমাদের যেরকম ওয়ার্ড জিতলে যেরকম ওয়ার্ড মেম্বার হয়, ওদের সেরকম পৌরসভা জিতলে কাউন্সিলর হয়। এই হলো ব্যাপার। কেমন লাগলো কমেন্ট করে জানাও।